মীর আহমেদ বিন কাসেমের জীবনের একটি দুঃখজনক ইতিহাস। এক রাতে যখন সশস্ত্র কিছু লোক তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, তখন তার 4 বছর বয়সী মেয়ে তার পেছনে দৌড়াতে থাকে। হাতে নিয়ে আসছিল তার বাবার জুতো। ছোট্ট মেয়েটি বুঝতে পারেনি তার বাবা কোথায় যাচ্ছে। সেই রাত থেকে মীর আহমেদ বিন কাসেমকে আটকে রাখা হয়। তার হাত এবং চোখ বাঁধা ছিল, অথচ তিনি জানেন না কোথায় ছিলেন, কেন তাকে আটকানো হয়েছিল। মীর আহমেদ ছিলেন বাংলাদেশের গুম হওয়া মানুষের একজন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে তাকে অপহরণ করা হয়। হাসিনার শাসনামলে সহিংসতা এবং মানুষ হত্যার ঘটনা ভয়াবহভাবে বেড়ে যায়। এই হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন বহু মানুষ, তাদের মধ্যে মীর আহমেদও ছিল। লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকীর খালা শেখ হাসিনা এর সঙ্গে যুক্ত ছিলেন। টিউলিপ সিদ্দিক দুর্নীতি সংক্রান্ত অভিযোগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দুর্নীতি প্রতিরোধ মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তার পরিবারের সদস্যরা বাংলাদেশের অবকাঠামোগত খাতে 390 কোটি পাউন্ড আত্মসাৎ করেছেন এবং তার খালার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পত্তি ব্যবহার করেছেন। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন এতদিন ধরে এই অভিযোগগুলো নিয়ে স্টারমার বা লেবার পার্টি কোনো ব্যবস্থা নেননি? 2016 সালে বিন কাসেমের গুম হওয়ার ঘটনা প্রকাশিত হয়েছিল, কেন এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যানের মতে, লেবার পার্টির উচিত ছিল বহু আগে টিউলিপ সিদ্দিকীর পরিবার এবং বাংলাদেশের আওয়ামী লীগ সরকার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা, বিশেষত বাংলাদেশে জোর করে গুম হওয়া ব্যক্তিদের প্রতি টিউলিপের নির্লিপ্ততা এবং আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। নাজানিন জাঘারি র্যাডক্লিফ ইরান থেকে মুক্তি পেয়েছিলেন, তার পক্ষে দীর্ঘ সময় আন্দোলন করেছেন টিউলিপ। কিন্তু বাংলাদেশে তার খালার শাসনামলে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কেন চুপ ছিলেন? এক সময় টিউলিপ বলেছিলেন, বাংলাদেশের রাজনীতিতে প্রভাব খাটানোর কোনো ইচ্ছা বা সামর্থ্য আমার নেই। এই পরিস্থিতি লেবার পার্টির জন্য বড় একটি প্রশ্ন তৈরি করেছে। 2015 সালে যখন টিউলিপ লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হন, তিনি আওয়ামী লীগের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন এবং এর ব্যাপারে বেশ খোলামেলা ছিলেন। যুক্তরাজ্যে লেবার দল থেকে 2015 সালে এমপি নির্বাচিত হতে সহায়তা করায় আওয়ামী লীগের সদস্যদের ধন্যবাদ জানিয়েছিলেন টিউলিপ। দলটির সঙ্গে নিজের সংশ্লিষ্টতার বিষয়ে তিনি 2008 ও 2009 সালে তার ওয়েবসাইটে 2টি পৃষ্ঠা জুড়ে বর্ণনা দেন, পরে তা মুছে ফেলা হয়। এমনকি তিনি বিবিসির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন। লেবার পার্টির নেতারা কখনো বাংলাদেশ আওয়ামী লীগের শাসন নিয়ে প্রশ্ন তোলেননি, কারণ তারা জানতেন পূর্ব লন্ডনের বাংলাদেশি বংশোদ্ভূত ভোটারদের মন জয় করতে আওয়ামী লীগের সমর্থন গুরুত্বপূর্ণ। তবে কিয়ার স্টারমার ও টিউলিপের পরিবারের সম্পর্কের বিষয়টি এখন লেবার পার্টির জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত চললেও লেবার পার্টির মধ্যে এখনও অনেকেই মনে করেন স্টারমারকে এমন পদক্ষেপের জন্য আরও সতর্ক থাকতে হবে, কেননা দলের অভ্যন্তরে এবং ব্রিটেনের বাংলাদেশি বংশোদ্ভূতদের মাঝে বিষয়টি নিয়ে উদ্বেগ অনেক বেড়ে গেছে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর মীর আহমেদ বিন কাসেম তার 2 মেয়েকে আবারও ফিরে পেয়েছেন, তবে দীর্ঘ 8 বছর পর। শেখ হাসিনা সরকারের পতন, 15 বছরের একনায়কতন্ত্রের অবসান ঘটল ছাত্রদের রক্তের বিনিময়ে। রাজপথে লাশ, পুলিশের গুলিতে বিদ্ধ শত শত তরুণ। ধ্বংসস্তূপে পরিণত দেশ। ইরাক, সিরিয়া, গাজার কথা শুনেছেন, কিন্তু বাংলাদেশ? গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা যা রেখে গেছেন তা আরেক গাজার মতো। পার্থক্য শুধু এখানে ধ্বংস হয়েছে প্রতিষ্ঠান, নীতি, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক। 5 আগস্ট 2024 হেলিকপ্টারে চেপে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন। ছাত্ররা বিজয়ের পতাকা ওড়ালো। 15 বছরের শাসনের শেষ অধ্যায় রচিত হলো আগুন আর প্রতিশোধের মধ্যে। তিনি নোবেলজয়ী, শান্তির মানুষ, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবার হলেন বাংলাদেশের ত্রাণকর্তা। শিক্ষার্থীরা তাকে অনুরোধ করল অন্তর্বর্তী সরকার গঠনের জন্য। তিনি রাজি হলেন এবং তারপর শুরু হলো শুদ্ধি অভিযান। পুলিশের গোপন নির্যাতন কেন্দ্র উন্মোচিত হলো। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের হোতারা শাস্তির মুখোমুখি। মানবাধিকার কমিশন গঠিত হলো। শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগের পাহাড় তৈরি হলো। শেখ হাসিনা এখন ভারতের মাটিতে। বাংলাদেশ তাকে ফেরত চেয়েছে, কিন্তু ভারত কোনো সাড়া দেয়নি। দেশের দুর্দশাকে শেখ হাসিনার শাসনের পরিণতি হিসেবে তুলে ধরতে দৃঢ় সংকল্প অধ্যাপক ইউনূস। গার্ডিয়ানকে তিনি বলেছেন, হাসিনার আমলে কোনো সরকার ছিল না, এটি ছিল ডাকাতদের একটি পরিবার।
নেতার কাছ থেকে যে কোনো নির্দেশ এলে তা পালন করা হতো। কেউ সমস্যা সৃষ্টি করছে, আমরা তাদের গায়েব করে দেব। একটি নির্বাচন আয়োজন করতে চান, আমরা নিশ্চিত করব আপনি সব আসনে জয় পাবেন। আপনি অর্থ চান, ব্যাংক থেকে নেওয়া লাখ লাখ ডলারের ঋণ রয়েছে যা আপনাকে কোনোদিন পরিশোধ করতে হবে না। ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন এই বছরের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হবে কয়েক দশকের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এরপরে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। শেখ হাসিনার শাসন আমলে এত বেশি দুর্নীতি হয়েছে যে তা দেশের ব্যাংক ব্যবস্থাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে এবং অর্থনীতিকেও ভেঙে ফেলেছে। হাসিনার নিজের পরিবারের সদস্যরাও এই দুর্নীতির মধ্যে জড়িত ছিলেন, যেমন তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তিনি যুক্তরাজ্যের লেবার পার্টির একজন পার্মানেন্ট সদস্য। বাংলাদেশে দুর্নীতির তদন্তে তার নাম উঠে আসার পর এবং হাসিনা সরকারের সঙ্গে যুক্ত এক ব্যক্তির বাড়িতে থাকার অভিযোগের কারণে টিউলিপ যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার পদ থেকে নিজেই পদত্যাগ করেছেন। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে হাসিনার সহযোগীরা প্রায় 1700 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। এই টাকা ফেরত আনতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের আর্থিক কর্তৃপক্ষের সঙ্গে কাজ চলছে, কিন্তু এই টাকা দ্রুত বাংলাদেশে ফেরত আসার সম্ভাবনা খুবই কম। অধ্যাপক ইউনূস বলেছেন, হাসিনার সরকার নিজেই ব্যাংকগুলোকে জনগণের টাকা লুট করার পুরোপুরি অনুমতি দিয়েছিল। তার মতে হাসিনা সরকার সক্রিয়ভাবে এই দুর্নীতিকে সমর্থন করেছিল। টিউলিপ সিদ্দিকের দুর্নীতির পর্দাফাঁস, যুক্তরাজ্যের তদন্তে নতুন মোড়, ব্রিটেনে ঝড় তুলেছে টিউলিপ সিদ্দিক কাণ্ড। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে, এখন ভয়াবহ দুর্নীতির অভিযোগে কঠিন চাপে। যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ এবার বাংলাদেশের তদন্তে সহায়তা করতে পারে। কিভাবে ঢাকাকে সহায়তা করা যায় এ ব্যাপারে এখন ভাবছেন তদন্তকারীরা। স্কাইকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, টিউলিপ সিদ্দিক দুর্নীতি করেছেন এবং এজন্য তার বিচার হওয়া উচিত। ডক্টর ইউনূসের এই সাক্ষাৎকারের পরই জানা গেল বাংলাদেশকে সহায়তা করার ব্যাপারে ভাবছেন ব্রিটিশ তদন্তকারীরা। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ যুক্তরাজ্যে গেছে কিনা তা খতিয়ে দেখবেন তারা। ঢাকার দাবি, ব্রিটেন তদন্ত করুক। বাংলাদেশ সরকারের আহ্বানে এবার সাড়া দিচ্ছে ব্রিটেন। স্কাই নিউজ জানাচ্ছে, ব্রিটিশ তদন্তকারীরা বাংলাদেশে পাচার হওয়া অর্থের উৎস ও গন্তব্য খুঁজে দেখবে। টিউলিপের বিরুদ্ধে তদন্তের গতি বাড়ছে। কিভাবে শুরু হলো এই কাণ্ড? 2024 সালের আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতা হারায়। এরপরই সামনে আসে একের পর এক দুর্নীতির অভিযোগ। অন্যতম আলোচিত নাম টিউলিপ সিদ্দিক। লন্ডনে $multi-million ফ্ল্যাট উপহার নিয়েছেন, সেটি গোপন করেছেন, ব্রিটিশ সরকারের নিয়ম ভেঙেছেন, শেষমেশ মন্ত্রিত্ব হারাতে হয়। টিউলিপ কি সত্যিই দোষী? টিউলিপ সিদ্দিক অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি কোনো অবৈধ সম্পদের মালিক নন। তবে তার বিরুদ্ধে তদন্তের জন্য যুক্তরাজ্যের সরকারি সংস্থাগুলো নড়ে চড়ে বসেছে। 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ। শুধু ফ্ল্যাট উপহার নেওয়া নয়, শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ থেকে 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ উঠেছে। এর সঙ্গে টিউলিপ সিদ্দিকের নামও জড়িয়ে গেছে। আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সহযোগী কেন্দ্র ICSSC এই তদন্তে সাহায্য করতে পারে। যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার কর্মকর্তারা বাংলাদেশ সফর করে গেছে। ব্রিটিশ সরকারও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। টিউলিপের রাজনৈতিক ক্যারিয়ার কি শেষ? বিশ্লেষকরা বলছেন, এই তদন্ত যদি সত্য প্রমাণিত হয় তাহলে টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস হয়ে যেতে পারে। ব্রিটেনে তার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কি হতে পারে পরবর্তী ধাপ? যুক্তরাজ্য যদি বাংলাদেশকে সহযোগিতা করে তাহলে টিউলিপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তার ব্যাংক হিসাব, সম্পত্তি ও লেনদেন খতিয়ে দেখা হতে পারে। ব্রিটেনে তিনি রাজনীতি চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। এখন সবাই অপেক্ষায়, ব্রিটিশ সরকার কি সত্যি কঠোর পদক্ষেপ নেবে?
পোশাক, চুলের স্টাইল, সিনেমা, উত্তর কোরিয়ার সরকার সব নির্ধারণ করে। ফোনের অপারেটিং সিস্টেম এলোমেলোভাবে স্ক্রিনশট নেবে। স্ক্রিনশটটি সরকারের কাছে পাঠানো হয় যাতে তারা জানতে পারে ফোনে কি দেখা হয়। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এক নায়ক কিম জং উন তার দেশকে কিভাবে শাসন করেন, উত্তর কোরিয়ার দৈনন্দিন জীবন কেমন, কল্পনা করার সময় আপনার দম বন্ধ হয়ে যেতে পারে। সরকার তার নাগরিকদের জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করার যথাসাধ্য চেষ্টা করে। কে কোথায় থাকবে, কে কি করবে, তারা কি পড়বে, সবকিছুই সরকার নির্ধারণ করে। যে কোনো ব্যক্তির দ্বারা সংগঠিত অপরাধের জন্য এমনকি তার নাতি নাতিদেরও শাস্তি দেওয়া হতে পারে। 1981 সাল উত্তর কোরিয়ার রাজনৈতিক কারাগারের ক্যাম্প 14-এ একজন গর্ভবতী নারীকে বন্দী করা হয়েছিল। ওই নারী কারাগারে এক সন্তানের জন্ম দেন। তিনি তার সন্তানের নাম রাখেন শিন ডং হিউক। আর এই ছেলেটি কারাগারেই বড় হয়েছে। উত্তর কোরিয়ার সরকার সম্পর্কের মাধ্যমে অপরাধবোধের ধারণায় বিশ্বাস করে। যদি কোনো ব্যক্তি রাজনৈতিক অপরাধ করে তবে তার পুরো পরিবারকে জেলে যেতে হয়। কারো অপরাধের শাস্তি 3 প্রজন্মকে বহন করতে হয়। অর্থাৎ যদি কারো দাদা কোনো অপরাধ করে তবে নাতিও জেলে যাবে। সেই কারণে শিন ডং হিউক জেলে বেড়ে ওঠেন, কারণ উত্তর কোরিয়ার সরকার বিশ্বাস করত যে তার রক্ত অপবিত্র হয়ে গেছে। তিনি তার শৈশব কারাগারে ভয়াবহ অবস্থায় কাটিয়েছিল। তাকে খেতে কেবল সামান্য ভুট্টার তৈরি খাবার দেওয়া হতো। বেঁচে থাকার জন্য তাকে ঘাস এবং ইঁদুর খেতে হতো। এই জেল ক্যাম্পে প্রায় 20,000 বন্দী ছিল এবং শিবিরের নিয়মকানুন খুবই সহজ ছিল। যদি তুমি পালানোর চেষ্টা করো তোমাকে গুলি করে হত্যা করা হবে। যদি তুমি কাউকে পালানোর পরিকল্পনা করতে শোনো কিন্তু রিপোর্ট না করো তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। শিন ডং হিউক তখন 13 বছর বয়সী। তিনি তার মা এবং ভাইকে জেল থেকে পালানোর পরিকল্পনা করতে শুনেছিলেন। অনেক কিছুই ডং হিউক বুঝতে পারত না। তার বয়স কম ছিল এবং ক্ষুধার্ত ছিল। তাই সে গিয়ে রক্ষীদের খবর দিল। রক্ষীরা তাকে কিছু অতিরিক্ত খাবার দেবে এই আশায়। 7 মাস পর বন্দীদের জড়ো করা হয়েছিল এবং শিন ডং হিউককে সামনে দাঁড় করানো হয়েছিল। আর তারপর তার চোখের সামনে জেলের রক্ষীরা তার মাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল আর তার ভাইকে গুলি করে হত্যা করা হয়। শিন ডং হিউককে সবকিছু দেখতে বাধ্য করা হয়েছিল। তারপর 6 মাস ধরে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। 2005 সালে 23 বছর বয়সে শিন ডং হিউক জেল থেকে পালানোর চেষ্টা করেছিলেন। ভাগ্য তার পক্ষে ছিল, সে সফল হয়েছিল। রক্ষীদের চোখ এড়িয়ে কোনোভাবে উত্তর কোরিয়া থেকে পালিয়ে চীনে পৌঁছেছিল। তারপর দক্ষিণ কোরিয়ায় চলে গিয়েছিল। আর এই কারণেই বিশ্ব তার গল্প জানতে পেরেছিল। পরবর্তীতে শিন একজন মানবাধিকার কর্মী হয়ে ওঠেন। তার কণ্ঠস্বর এমনকি জাতীয় সংঘেও পৌঁছেছিল। তার উপর একটি বিখ্যাত বই লেখা হয়। উত্তর কোরিয়ার সরকার প্রতিটি মানুষের জীবনের উপর এক চরম নিয়ন্ত্রণ বজায় রাখে। আপনি যদি সেখানে থাকতেন আপনাকেও ঠিক 15টি হেয়ার স্টাইলের মধ্যে একটা বেছে নিতে হতো, না হলে পুলিশ আপনাকে ধরে ফেলবে। সরকার পুরো দেশের বিনোদন নিয়ন্ত্রণ করে। বিদেশি সিনেমা দেখাও এখানে বড় অপরাধ। 2 তরুণকে 12 বছরের কঠোর শ্রমে দণ্ডিত করা হয়েছে শুধু দক্ষিণ কোরিয়ার একটি শো দেখার জন্য। অথচ সেখানে এক গোপন বাজারে এসব শো চোরাইভাবে বিক্রি করা হয় এবং মানুষ খুব সাবধানে এগুলো দেখার চেষ্টা করে, একেবারে অল্প শব্দে, অন্ধকারে। আমরা প্রায়ই বলি মানুষ নিজের ভুল থেকে শেখে, কিন্তু বাস্তবতা হলো মানুষ কখনোই শেখে না। তারা শুধু লাভের জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে ছুটে চলে, ঠিক যেমন পাগলা ঘোড়া দৌড়ে। এমনকি মৃত্যুর ঝুঁকি বুঝেও মানুষ সেই দৌড় থামাতে পারে না। বর্তমান পরিস্থিতি যেন এরই প্রতিফলন। ভারত তাদের অরুণাচল প্রদেশে সিয়াং নদীর ওপর একটি বিশাল বাঁধ নির্মাণ করতে চায়। সিয়াং নদী ব্রহ্মপুত্র এবং যমুনা নদী মিলিয়ে উজানে বয়ে এসেছে, আর এটি স্থানীয় কৃষক ও বাসিন্দাদের জন্য পানি সরবরাহের অন্যতম প্রধান উৎস। ভারতের পরিকল্পনা অনুযায়ী সিয়াং নদীর ওপর একটি বিশাল জলাধার তৈরি করা হবে, যার ধারণ ক্ষমতা হবে 9 বিলিয়ন ঘনমিটার পানি। এই প্রকল্পটি শেষ হলে সিয়াং নদী থেকে 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এটি হবে ভারতের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প, কারণ এর আগে কোনো ভারতীয় প্রকল্প এত বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।
তবে এই প্রকল্পের ফলে সিয়াং নদীর পাশের অন্তত 20টি গ্রাম সম্পূর্ণ তলিয়ে যাবে আর 24টি গ্রাম আংশিকভাবে ডুবে যাবে। এর ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হবে। এই পরিস্থিতিতে স্থানীয়রা প্রতিবাদ জানালে ভারত সরকার বলছে তারা এই বাঁধ তৈরি করছে যাতে চীনের হাত থেকে সিয়াং নদীকে রক্ষা করা যায়। কিন্তু প্রশ্ন উঠছে, এখানে চীন কিভাবে চলে আসছে? সিয়াং নদী আসলে চীনের ইয়ারলুং জাংবু নামে পরিচিত। এটি তিব্বতের কৈলাস পর্বতের কাছে উৎপন্ন হয়ে ভারতের অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে বাংলাদেশের দিকে প্রভাবিত হয় এবং বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। সম্প্রতি চীন তার দেশীয় চীন তিব্বতের মোদক অঞ্চলে এই নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে। ভারত উদ্বেগ প্রকাশ করে বলেছে, চীনের বাঁধের কারণে সিয়াং নদীর পানির প্রবাহে যে ব্যাঘাত ঘটবে তা তাদের তৈরি বাঁধের জলাধারকে কমিয়ে ফেলবে। ভারত দাবি করছে এই বাঁধটি আকস্মিক বন্যা এবং প্রাণী সম্পদের ক্ষতি থেকে সিয়াং নদী সংলগ্ন ভারতীয় জনগণকে রক্ষা করবে। কিন্তু পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হিমালয়ের টেকটনিক অ্যাক্টিভিটি ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়াতে পারে। দুটি বিশাল বাঁধের কারণে ভাটি অঞ্চলের মানুষের জন্য এই প্রকল্প একটি ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াতে পারে। এছাড়া নদীর পানি ভাগাভাগি নিয়ে আন্তর্জাতিক সংঘাত নতুন নয়। সিন্ধু নদীর উপনদীগুলোর পানি বন্টন নিয়ে ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে দীর্ঘকাল ধরে বিরোধ চলমান। একইভাবে নীল নদের পানি বন্টন নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে বিরোধ রয়েছে। এখন বাঁধের ওপর বাঁধ দেওয়ার ফলে চীন ভারত সম্পর্কেও নতুন এক বিরোধের পরিস্থিতি তৈরি হবে। দুর্ভাগ্যবশত চীন এবং ভারত সহজেই আন্তঃসীমান্ত নদীর উপর বাঁধ তৈরি করতে পারে, কারণ তারা কেউই জাতিসংঘের আন্তর্জাতিক পানি প্রবাহ আইন চুক্তিতে স্বাক্ষর করেনি। তবে এসব পদক্ষেপের সবচেয়ে খারাপ প্রভাব পড়বে বাংলাদেশে। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রতি বছর 65% বেশি পানি সরবরাহ করে। যদি সিয়াং নদী বা ব্রহ্মপুত্রের পানি প্রবাহে কোনো অস্বাভাবিকতা ঘটে তবে নদী ভাঙ্গন বৃদ্ধি পাবে এবং ভূমি পুনরুদ্ধারের সম্ভাবনা থাকবে না। বিশেষজ্ঞরা মনে করছেন এর ফলে বাংলাদেশের জন্য প্রকৃতিকে মোকাবেলা করা আরও কঠিন হয়ে উঠবে।